চৈতি। থ্যাংক ইউ, হ্যাঁ রেকর্ড করেছি। দেখেন on December 31, 2002 the trial balance of চৈতি কোম্পানি was as follows. চৈতি কোম্পানি ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে: ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্ডাইজ, ইনভেন্টরি, স্টোর সাপ্লাইজ, প্রিপেইড ইন্স্যুরেন্স, স্টোরেজ এক্সপেন্স, স্টোরেজ ইকুইপমেন্ট, accumulated depreciation, accounts payable, চৈতিস capital, চৈতিস drawing, sales return and allowance, purchase return and allowance, purchase discount, freight in ক্রয় পরিবহন, sales salaries expense, rent, other selling expense, utilities expense। এগুলো আমাদের রেওয়া মিলে দেওয়া আছে, আর এর সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি 31,772, এন্ডিং স্টোর সাপ্লাইজ ইনভেন্টরি 304, তারপর হচ্ছে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, estimated depreciation on stored equipment, accrued sales salaries, accrued utility salaries, utilities expense এবং sales of টাকা 500 was being totally omitted। সেলস এর ভিতর 500 টাকা টোটাল অমিটেড কি হয়েছে, বাদ পড়ছে। অমিটেড মানে হচ্ছে বাদ পড়া, আমরা যেটাকে অলিখিত বিক্রয় বলি বাংলায়, সেটা হচ্ছে 500 টাকা। এখানে আপনারা চাইছে দেখেন এই মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ক্লাসিফাইড ব্যালেন্স শিট। এখন ভাইয়া আনএক্সপ্লয়েড ইন্স্যুরেন্সের অর্থ কি? আনএক্সপায়ার্ড আর প্রিপেইড, মানে আনএক্সপায়ার্ড আর প্রিপেইড একই কথা। ও অ্যাডভান্স। এটা হচ্ছে অগ্রিম বীমা খরচ আর কি। তো যাই হোক, এখান থেকে জি আমাদের জি। মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টে করতে বলছে। আমরা দুই ধরনের অঙ্ক বলছিলাম আমাদের এখানে থাকে, একটা হচ্ছে মার্চেন্ডাইজ কনসার্ন আর একটা হচ্ছে সার্ভিস কনসার্ন। এটা মার্চেন্ডাইজ কনসার্ন কি সার্ভিস কনসার্ন, আমরা বলছিলাম সার্ভিস কনসার্নের অঙ্কে সার্ভিস রেভিনিউ থাকে, যেটা গতদিন ক্লাসে কিন্তু আমরা সার্ভিস রেভিনিউ অঙ্ক করেছি না, গত ক্লাসে কিন্তু সার্ভিসের অঙ্ক করাইছিলাম। আর আজকে দেখেন মার্চেন্ডাইজ কনসার্নের অঙ্ক। মার্চেন্ডাইজ কনসার্নে আমরা বলছিলাম পণ্য ক্রয় বিক্রয় এগুলো থাকে, যেমন এখানে পার্সেস আছে, সেলস আছে, সবগুলো দেখেন এখানে আছে। তো মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টের প্রথমে আমাদের আসে রেভিনিউ। রেভিনিউ হিসেবে প্রথমে লেখা হয় সেলস, বা সেলস থেকে বলছিলাম সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট বাদ যায়, আর অমিটেড সেলস থাকলে যোগ করতে হয়। তাহলে আমাদের এখানে দেখেন আমরা তাই করছি, সবকিছুই মূলত আমাদের এখানে আছে, সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট সবই আছে। এই যে সেলস দেখেন 99,400, মাইনাস সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স হচ্ছে 987। তারপরে দেখেন সেলস ডিসকাউন্ট মনে হয় অঙ্কের ভিতর নাই, সেলস ডিসকাউন্ট নাই। তাহলে সেলস রিটার্ন বাদ দেবেন, আর এর সাথে অমিটেড সেলস বা আনরেকর্ডেড সেল যাই বলেন কেন যোগ করতে হয়। যে 6-7 নম্বরে ছিল সেলস অফ টাকা 500 ওয়াজ বিং টোটালি অমিটেড, বাদ পড়ছে, তাহলে এটাকে যোগ করব। তাই দেখেন আমরা লিখছি সেলস লেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, এর সাথে যোগ করব আনরেকর্ডেড সেলস, যোগ করে আমাদের ব্যালেন্সটা হয়েছে 98,913 টাকা। এটা হচ্ছে নিট সেলস। আমি কিন্তু গত ক্লাসেও বলছিলাম এই যে সারিগুলো এগুলো আপনারা দেবেন না, 3টা টাকার কলাম, ঠিক আছে, আর ঢালাও ভাবে লিখবেন। এই যে আমরা যেমন লেস সেলস রিটার্ন একটা সারি আছে, এই সারিগুলো ইউজ করবেন না আপনারা। আপনারা অ্যাজ ইউজুয়াল খাতায় যেভাবে করেন ঠিক সেভাবে করবেন। তো দেখেন নিট সেলস নিয়ে কি কোনো প্রশ্ন আছে? নিট সেলসটা কিভাবে আসছে? না। এবার সেলস থেকে বাদ যায় কস্ট অফ গুডস সোল্ড। আমাদের কস্ট অফ গুডস সোল্ড এর সূত্রটা এমন ছিল যে ওপেনিং ইনভেন্টরি তার সাথে ক্রয় যোগ করতে হয়, তবে ক্রয় থেকে ঠিক একইভাবে সেলস এর যেমন রিটার্ন ডিসকাউন্ট বাদ যায়, অমিটেড যোগ হয়, এখানেও ঠিক পার্সেজের পার্সেজ রিটার্ন, পার্সেজ ডিসকাউন্ট বাদ যাবে, আবার যদি হচ্ছে তোমার অমিটেড থাকে সেটা যোগ হবে। তার সাথে আবার প্রত্যক্ষ খরচ যোগ করতে হবে, ক্লোজিং ইনভেন্টরি বাদ দিতে হবে। আমাদের এই সূত্রটা এমন ছিল না? হুম। তাহলে ওপেনিং ইনভেন্টরি দেখো আমাদের দেওয়া ছিল 29,450 টাকা, এর সাথে পার্চেস যোগ করবো, পার্চেস ছিল 62,300, সবকিছু দেওয়া মিলে আছে। এবার পার্চেস থেকে পার্চেস রিটার্ন ডিসকাউন্ট বাদ দিতে হবে, এগুলো সবই অঙ্কে দেওয়া আছে। এই যে পার্চেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স এটা বাদ দেবো 19,655, পার্চেস ডিসকাউন্ট 1,356 বাদ দিব। বাদ দিলে আমরা নিট পার্চেস পাবো। এর সাথে আমাদের প্রত্যক্ষ খরচ যোগ করতে হয়। প্রত্যক্ষ খরচ হচ্ছে প্রত্যক্ষ মজুরি, ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট ওয়েজেস, ফ্রেইট ইন ক্রয় পরিবহন, যেটা আমাদের এই অঙ্কে আছে, দেখো এই যে ফ্রেইট ইন 2,261 টাকা, এটা আমাদের যোগ করতে হবে।
যোগ করে আমরা মূলত ক্লোজিং ইনভেন্টরি বাদ দিলেই কস্ট অফ গুডস সোল্ড পাই, যেটা এই যে আমাদের ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে 31,772। এই হচ্ছে আমরা যোগ বিয়োগের কাজগুলো করছি। করে আমাদের দেখেন এই যে 41,228 টাকা আসছে, এটার নাম মূলত হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। 58,913 থেকে 41,228 বাদ দিলে আমরা পাবো 57,685, এটার নাম হচ্ছে গ্রস প্রফিট। এই মুক্তা, তুমি তো গত ক্লাসগুলোই ছিলে, রুলস গুলো কি বাসায় পড়ছো? ভাইয়া দেখছিলাম। কয়বার দেখছো? মানে শুধু রিডিং পড়ছিলাম। ও, এগুলো কি থিওরি যে রিডিং পড়ছো? ভাই এগুলো তো আগেও পড়ছি, এই মানে ওই টুকটাক দেখছিলাম। ও আচ্ছা আচ্ছা, জানাশোনা আছে তাই তো। জানাশোনা থাকলেই হবে, সমস্যা নেই। তাহলে আমরা গ্রস প্রফিট পেলাম, এখান থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হয়। আমরা জানি অপারেটিং এক্সপেন্স কে দুই ভাগে ভাগ করতে হবে, সেলিং এক্সপেন্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তাই তো। তো সেলিং এক্সপেন্স হিসেবে আমাদের প্রথমে দেখো সেলস স্যালারিজ এক্সপেন্স 21,350, এটা আবার বকেয়া ছিল আমাদের এই যে সমন্বয়ে। এখানে দেখো অ্যাক্রুড সেলস স্যালারিজ পেয়াবেল 80 টাকা, এটা আবার কি ছিল? বকেয়া ছিল। তাই এটা আমাদের খরচের বকেয়া কি করতে হয়? যোগ করতে হয়। খরচের বকেয়া যোগ আর অগ্রিম বাদ দিতে হয়। তাই সেলস স্যালারির সাথে আমরা এই 80 টাকা যোগ করে 21,430 বসাইছি। স্টোর সাপ্লাইজটা খেয়াল করো, স্টোর সাপ্লাইজটা আমাদের তোমার ওপেনিং একটা ছিল, দেখো এখানে স্টোর সাপ্লাইজ ছিল হচ্ছে 1,991 টাকা। স্টোর সাপ্লাইজের পরিমাণটা কত ছিল দেখো, 1,991 টাকা। এবার আমার সমন্বয় এসে স্টোর সাপ্লাইজ হাতে আসছে বলছে কত, এই যে এন্ডিং স্টোর সাপ্লাইজ 304 টাকা হাতে আছে। তাহলে যা ছিল তার থেকে শেষ পর্যন্ত 304 টাকা আছে, তাহলে বাকি টাকা কি হয়ে গেছে? খরচ হয়ে গেছে না? তোমার হাতে ছিল স্টোর সাপ্লাই ছিল 1,991 টাকা, এবার তুমি শেষে এসে দেখতেছো আসছে মাত্র 304 টাকা, তাহলে বাকি টাকা কি হয়ে গেছে? ব্যয় হয়ে গেছে না? তাই এখানে হ্যাঁ। দেখো লেখা হয়েছে স্টোর সাপ্লাইজ এক্সপেন্স 1991 থেকে 304 বাদ দিছি 1,687, এটা আমার ব্যয় হয়ে গেছে, আমার এখানে খরচগুলো আসবে। এবার দেখো ডেপ্রিসিয়েশন অন ডেলিভারি ইকুইপমেন্ট আমাদের, এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন অন স্টোর ইকুইপমেন্ট। স্টোর ইকুইপমেন্টের অপর অবচয়, স্টোর ইকুইপমেন্ট আর ডেলিভারি ইকুইপমেন্ট এই দুটাকে আমরা একই ধরতে পারি। কিন্তু শুধু যদি ইকুইপমেন্ট থাকে তাহলে আমরা এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ধরবো। মনে রাখবা একটু কথা, যদি স্টোর ইকুইপমেন্ট বা ডেলিভারি ইকুইপমেন্ট থাকে তাহলে এটাকে আমরা ধরবো সেলিং, ঠিক আছে। আর যদি শুধু ইকুইপমেন্ট থাকে তাহলে এটাকে ধরবো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ। বুঝতে পারছো? তাই আমাদের এখানে অবচয় পরিমাণটা আমরা এই যে 4,300 লিখলাম। এবার অন্যান্য আদার সেলিং এক্সপেন্স নামে কোনো কথা ছিল হয়তো, দেখো এখানে অঙ্কের মধ্যে এই যে লাস্টে যে দেখো এই যে লেখা আদার সেলিং এক্সপেন্স 2,614 টাকা। তাহলে দেখো তো সেলিং এক্সপেন্সে যে খরচগুলো দিচ্ছি এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? সেলিং এক্সপেন্সের খরচগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, এবার আসো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে তাহলে এই যে খরচগুলো ছিল এগুলো বাদে আমরা বাকি খরচগুলোকে নেব অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে। তো আমরা প্রথম দিক থেকে আসি দেখো, হচ্ছে তোমার ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল মার্চেন্ডাইজ স্টোর প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স এটা আমরা গত ক্লাসেও ছিল, আমরা বলছিলাম খরচের অগ্রিম সম্পদ। তবে এই খরচের কোনো অংশ যদি আমাদের মানে কোনো একটা অংশ যদি খরচ হিসেবে বিবেচিত হয়, এই অংশটা ইন্স্যুরেন্সের কোনো একটা যদি খরচ হিসেবে বিবেচনা হয় তাহলে সেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভের ভিতর আসে। সেটা কি ছিল দেখো, আমাদের এখানে যে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স ছিল 200, তাহলে খেয়াল করো আমার প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল হচ্ছে 1,600, তার থেকে অগ্রিম হচ্ছে 200, তাহলে বাকি টাকা খরচ হয়ে গেছে। তাহলে 1,600 থেকে 200 বাদ দিয়ে দেবো, বাদ দিলে আমাদের থাকে 1,400, ঠিক আছে।
এরপর দেখো রেন্ট এক্সপেন্স আছে 3600, ইউটিলিটিজ এক্সপেন্স ছিল 1677, এটা আবার বকেয়া ছিল দেখো, এই যে অ্যাক্রুড ইউটিলিটিজ এক্সপেন্স 150 টাকা, তাহলে খরচের সাথে অবশ্যই 150 কি করব আমরা, যোগ করব। ঠিক আছে, খরচের বকেয়াটা কি হয়, যোগ হয়। আচ্ছা এরপরে আছে দেখো, আমাদের এইগুলাই মূলত হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এর ভিতর ছিল। তাহলে এই যে যোগ করলাম, এইগুলো আমাদের সেকেন্ড কলাম এই ফার্স্ট কলাম সব মিলে যোগ করলে আসছে দেখো, লেখাগুলো একটু মানে সফট অনেক বড়, তো এক পেজে ধরাতে যে একটু ছোট ছোট দেখাচ্ছে। লাস্টের ব্যালেন্সটা হচ্ছে 36,858, এটা দেখা গেছে এই যে সেকেন্ড কলামে, একটু দেখো তো, দেখা যায়, থার্ড কলামে সরি, এটা দেখা যাচ্ছে 36,858 হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? যাচ্ছে। একটু ছোট হয়ে গেছে লেখা, তোমরা স্ক্রিনে দুই হাত দিয়ে একটু করে নিও আর কি, ঠিক আছে, তাহলে বড় দেখা যাবে। তাহলে দেখো এই যে 36,858, উপরে আমাদের যে গ্রস প্রফিট ছিল 57,685, তার থেকে 36,858 আমরা বাদ দেব। আমরা বাদ দিলে মূলত নিট অপারেটিং ইনকাম পাই। বাদ দিলে কি পাই আমরা, নিট অপারেটিং ইনকাম। এর সাথে নন অপারেটিং ইনকাম যোগ করতে হয়, নন অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হয়, কিন্তু আমাদের এই অঙ্কে মূলত নন অপারেটিং ইনকাম এবং এক্সপেন্স নাই। মুক্তা বলো তো দুই একটা নন অপারেটিং ইনকামের নাম বলো তো, নিয়মে লেখানো ছিল আমাদের। মুক্তা, ভাই আমার তো দেখে দেখে বলো, দেখে দেখে বলো, খাতায় তোলনি। দেখো আমি তোমাদের যে নিয়মগুলো দিছি এগুলো ভাই পড়তে হবে, এই চ্যাপ্টার থেকে তো ম্যাথ আসবে পরীক্ষায় নাকি, সুতরাং এগুলো তো পড়তে হবে। তোমরা হয়তো মনে করতেছো এটা বড়, এর থেকে বড় অধ্যায় আমাদের এখনো সামনে আছে, পার্টনারশিপ বা অংশীদারি অধ্যায়। তখন মনে করবা না এটা শেখা ভালো, কারণ এটা তো আগে একবার শিখে আসছো, আর ওই জিনিসটা আগে কখনোই শেখোনি। সুতরাং এগুলোকে হেলামতি করলে হবে না, ঠিক আছে, কারণ আমাদের পরীক্ষার হলে ভাই পরীক্ষার হলে বলবো এখন। হ্যাঁ এখন বলো, সমস্যা নেই, আমার কথা শুনে তো ইন্টারেস্ট অন্তত পড়িছো। ইন্টারেস্ট, ইন্টারেস্ট ইনকাম, প্রফিট অন সেল ফিক্সড অ্যাসেটস, হুম, ডিভাইড ইনকাম, রেন্ট ফ্রম সাবলেট, ডিভাইডেড না, ডিভিডেন্ড ইনকাম। ডিভিডেন্ড ইনকাম। যাই হোক, আমাদের মূলত ইন্টারেস্ট রেভিনিউ যেটাকে বলা হয়, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট যেটাকে বলা হয় বিনিয়োগের সুদ, এটা হচ্ছে আয়। তারপরে প্রফিট অন সেলস অফ ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত আয়। তারপরে ট্রেন্ড ফ্রম সাবলেট বলি, ডিভিডেন্ড রেভিনিউ বলি, যাই বলি না কেন, এগুলো মূলত নন অপারেটিং ইনকাম। আমরা চারটা পাঁচটা নন অপারেটিং ইনকাম বলছি, তিন চার চারটা নন অপারেটিং এক্সপেন্স বলছি, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সো দেখো এগুলো যোগ করলে আমরা মূলত নন অপারেটিং ইনকাম যোগ করতে হয়, এরপরে তারপরে নন অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হয়, তারপরে ইনকাম ট্যাক্স বাদ দিয়ে মূলত নিট ইনকাম পাইতে হয়। এরপরে এখনো প্রায় তিনটা স্টেপ ছিল, কিন্তু মাল্টিপল স্টেপ, বহু ধাপ আমরা বলছি। আমরা এত সময় কিন্তু ধাপগুলো অতিক্রম করে আসছি, অনেকগুলো ধাপই করছি, কিন্তু আমাদের নন অপারেটিং ইনকামও নাই অঙ্কে, নন অপারেটিং এক্সপেন্স এগুলো কিছুই নাই অঙ্কে। তাই এগুলো আমরা সরাসরি কি দিছি, নিট ইনকাম হিসেবে লিখছি। বোঝা গেছে কথা? আচ্ছা এই পেজ স্ক্রিনশট দেন, আমাদের পরবর্তী রিকোয়ারমেন্টে যাব আমরা। স্ক্রিনশট দিছেন এটা? এবার আসেন, আমাদের দেখেন সেকেন্ড রিকোয়ারমেন্টে চাইছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট।
আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম, আমরা যখন নিয়মও শিখাইছি তখন বলছি এখানে আমার তিনটা রিকোয়ারমেন্ট চাইবে: ইনকাম স্টেটমেন্ট, আর একটা চাইতে পারে রিটেইন আর্নিং স্টেটমেন্ট, আর একটা অথবা ওনার সিকিউরিটি। রিটেইন আর্নিংস অথবা ওনার সিকিউরিটি আমরা বলছিলাম। রিটেইন আর্নিং স্টেটমেন্ট করতে বললে আপনার অবশ্যই দেখবেন এই যে রাওয়ামিলটা দেওয়া থাকে এর ভিতরে অবশ্যই রিটেইন আর্নিংস নামে কথা উল্লেখ থাকবে। তখন কিন্তু আবার এই যে চৈতিস ড্রয়িং ট্রয়িং এগুলো থাকবে না। রিটেইন আর্নিংস থাকলে দেখবেন এরকম রিটেইন আর্নিংস নাম থাকবে, তখন আর উত্তোলনের কথা বলা থাকবে না, বা ক্যাপিটাল তখন ওইভাবে বলা থাকবে না। ঠিক আছে? তো যখন বলবে না আমরা দেখেন সামনে অঙ্ক অবশ্যই পাবো। তাহলে এখন রিটেন আর্নিংস তো বলি না, আমাদের রিটেন আর্নিংস এর পরিবর্তে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট বলছে, তাহলে আমরা এখন ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করব। তো ওনার সিকিউরিটি স্টেটমেন্টের সূত্র আমরা তো সবাই জানি, যে ওপেনিং ক্যাপিটালের সাথে নিট ইনকাম যোগ অ্যাডিশনাল ক্যাপিটাল, অতিরিক্ত ক্যাপিটাল যদি আনা হয় যোগ করতে হয়, নিট ইনকাম যোগ করতে হয়, আর উত্তোলন বাদ দিতে হয়। জানি না সবাই আমরা? হ্যাঁ। তাহলে দেখেন চৈতির ওপেনিং ক্যাপিটাল ছিল 41,994, এর সাথে অ্যাডিশনাল ক্যাপিটাল সমন্বয়ে বলা থাকে কিন্তু সমন্বয়ে কিছু বলা নাই। তাহলে এর সাথে আমরা নিট ইনকাম যোগ করব। নিট ইনকাম আমরা একটু আগে পাইছি, আর তার থেকে এই যে উত্তোলন আছে চৈতিস ড্রয়িং 12,000, এটা বাদ দিলে দেখবেন আমাদের মূলত ওনার সিকিউরিটি স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। ক্যাপিটাল, নিট ইনকাম যোগ করছি, ড্রয়িংস বাদ দিচ্ছি, ছোট একটা বিষয়। ঠিক আছে? হ্যাঁ। এবার আসেন ব্যালেন্স শিট। আমাকে 3 নম্বরে ব্যালেন্স শিট করতে বলছে। আমরা ব্যালেন্স শিটের ফরম্যাটটা বলছিলাম, যেই ফরম্যাটে আমাদের ব্যালেন্স শিট করতে হবে। চৈতির ব্যালেন্স শিট ডিটেইলস টাকা টাকা দেওয়া আছে দেখেন। প্রথমে আমরা বলছিলাম অ্যাসেট লিখতে হয়। বলেন তো অ্যাসেট কয় প্রকার আমি শিখাইছিলাম? সম্পদ কয় প্রকার? 5 প্রকার। হ্যাঁ, সম্পদ 5 প্রকার। বলেন কি কি? কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। হ্যাঁ বাংলায় বলতেছি, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, তারপরে অস্পর্শনীয় বা হয় অস্পর্শনীয় সম্পদ, দীর্ঘমেয়াদী। যাই হোক, কারেন্ট অ্যাসেট, লং টার্ম ইনভেস্টমেন্ট, প্রপার্টি প্লান্ট এন্ড ইকুইপমেন্ট, ইনট্যাঞ্জিবল অ্যাসেট, আর হচ্ছে ফিকশন অ্যাসেট, অলিখবা বাস্তব সম্পদ। হুম, তো যাই হোক, আমাদের এখানে প্রথমে অ্যাসেট লিখে কারেন্ট অ্যাসেট ভাগ করব। কারেন্ট অ্যাসেটে আমরা সবাই জানি প্রথমে ক্যাশ আর ব্যাংক থাকলে এটা বসে, তারপর বাকিগুলো আসবে। দেখেন ক্যাশ আছে 3175 টাকা। এরপরে আমরা একটু রেওয়ামিলটা দেখলে ভালো বুঝতে পারবো। ক্যাশ আছে দেখেন 3175, অ্যাকাউন্ট রিসিভেবল 9200। এই অ্যাকাউন্ট রিসিভেবল 9200 এর সাথে দেখেন আমার অমিটেড সেলস ছিল, এই যে সেলস অমিটেড বাদ পড়ছিল সেলস। তাহলে এইটাকে কি করতে বলেন তো? অমিটেড সেলস এ যাবে দেখে অলিখিত বিক্রয় যাবে দেখি, আপনারা জানেন? অলিখিত বিক্রয় অলিখিত। হ্যাঁ, অমিটেড সেলস বা অলিখিত বিক্রয় যাবে দেখি, জানি আমরা? না ভাইয়া। অলিখিত বিক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট। অলিখিত বিক্রয় নামে কোনো অ্যাকাউন্ট আসে নাকি? যাই হোক, অলিখিত বিক্রয় যাবে দেওয়া হচ্ছে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, বা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর বিক্রয় ক্রেডিট। ঠিক আছে? ভাই আমরা না করতে সব ভুলে গেছি। আচ্ছা, সমস্যা নেই। দেখেন আমরা এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করতেছি আর সেলস ক্রেডিট করতেছি। একটু খেয়াল করেন, আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স থাকে ডেবিট, সেলস এর ব্যালেন্স থাকে ক্রেডিট। তাই দেখেন সেলস এর ক্রেডিট ক্রেডিট যোগ করছে, আর অ্যাকাউন্ট রিসিভেবল এর ব্যালেন্সও ডেবিট। আমরা যাবে দেওয়া ডেবিট বলতেছি, তাহলে এটার সাথে কি করব? যোগ করব আমরা। তাহলে আমাদের দেনাদারের সাথেও অ্যাকাউন্ট যে অমিটেড সেলসটা কি হবে? যোগ হবে। বুঝতে পারছেন আমার কথা? আপনারা যদি জাবেদা বুঝেন তাহলে দেখবেন এই কথা, এই কাজগুলো করা কোনো বিষয় না। দেনাদারের ব্যালেন্স থাকে ডেবিট, আমি জাবেদাও দেনাদারকে ডেবিট করতেছি, তাহলে দেনাদারের ব্যালেন্স বাড়তেছে না? তাহলে দেখেন এখানে অ্যাকাউন্ট রিসিভেবল, তাই 9200 সাথে এই 500 টাকা কোথা থেকে আসছে বুঝতে পারছি আমরা? তাহলে 9700 টাকা। এরপর দেখেন আছে স্টোর সাপ্লাইজ, মার্চেন্ডাইজ, ইনভেন্টরি, প্রিপেড, ইন্স্যুরেন্স, এগুলো আমাদের অঙ্কের মধ্যেই ছিল।
কি হলো ভাইয়া, কই গেল? এই চলতি সম্পদ গুলো কি বুঝতে পারছেন? চলতি সম্পদ। হ্যাঁ। আচ্ছা, এবার আসেন প্রপার্টি প্লান্ট এন্ড, আমাদের অঙ্কের পরে আসে লং টার্ম ইনভেস্টমেন্ট, তা অঙ্কে নাই। এবার আসে প্রপার্টি প্লান্ট এন্ড ইকুইপমেন্ট, যেটাকে আমরা স্থায়ী সম্পদ বলি। সেখানে দেখেন আছে স্টোর ইকুইপমেন্ট 37,200, তার থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ যাবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কোথা থেকে আসছে একটু দেখি আমরা। দেখেন আমাদের অঙ্কের মধ্যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এই যে স্টোর ইকুইপমেন্টে 14,700 ছিল, তাই এইটা হচ্ছে পুরাতন অবস্থায়, এর সাথে সমন্বয়ের নতুন এটা যোগ করে তারপর বাদ দিব আমরা। এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন অন 4,300, এই দুটো আমরা যোগ করব, যোগ করে তারপর আমরা বাদ দিব। তাই দেখেন হচ্ছে দুটা যোগ করে 19,000 বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে। এই ব্যালেন্সটা বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। দেখেন এরপরে সাধারণত আমাদের ইনটানজিবল অ্যাসেট আছে। ইনটানজিবল অ্যাসেট হচ্ছে গুডউইল, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলো নাই অঙ্কে। তারপর আছে ফিকশন অ্যাসেট, 4টা ফিকশন অ্যাসেট আছে, বলতে পারবেন কেউ? 4টা ফিকশন অ্যাসেটের নাম কেউ বলতে পারবেন দেখে দেখে? ফার্নিচার, বিল্ডিং। আমি তো ফিক্সড অ্যাসেট বলি নাই আপু, আমি বলছি ফিকশন অ্যাসেট, অলিক বা অবাস্তব সম্পদ। ও সরি সরি সরি। পেটেন্ট ট্রেডমার্ক এইগুলা? প্যাটেন্ট, ট্রেডমার্ক তো ইনটানজিবল অ্যাসেট, অস্পর্শনীয় সম্পদ। অলিক বা ফিকশন অবাস্তব ভাইয়া? ফিকশন অ্যাসেট, ফিকশন। ইনটানজিবল অ্যাসেট হচ্ছে অস্পর্শনীয় সম্পদ, ফিকশন অ্যাসেট হচ্ছে অলিক বা অবাস্তব সম্পদ। আমি লিখে দিছিলাম, আমার নিয়মে লেখা আছে, আপনারা একটু পড়েন। সুনাম। শোনামো না, সুনাম। আমি বলি, আপনারা উল্টো পাল্টা বলতেছেন, বিজ্ঞাপন। উল্টো পাল্টা বলতেছেন। দেখেন, হ্যাঁ বিজ্ঞাপন যে বলছেন মোটামুটি লাইনে আছেন, কিন্তু বিলম্বিত বিজ্ঞাপন, ডিফার্ড ও অ্যাডভার্টাইজমেন্ট। অবল। দেখেন ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট, প্রিলিমিনারি এক্সপেন্স, আন্ডাররাইটিং কমিশন আর ডিসকাউন্ট অন ইস্যু অফ বন্ড বা ডিবেঞ্চার, এগুলো দেখবেন আমার ওইখানে লেখা আছে। আপনারা একটু খেয়াল করবেন, আমার রুলস এর প্রথম ক্লাস ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিছি, ওই জন্য ভিডিওটা দেখবেন, অথবা আপনাদের যে নিয়ম ছবি তুলতে বলছিলাম ওইখানে লেখা আছে, দেখবেন। এগুলো জানি না, জান একটু প্রকার। এগুলো জানতে হবে, আপনি অ্যাজ এ কমার্সের স্টুডেন্ট এগুলো আপনাকে জানতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এগুলো কোনো সম্পদ এখানে নাই, আমরা এই জন্যই টোটাল অ্যাসেটকে যোগফল নামায় দিচ্ছি এখানে। এবার আসেন লায়াবিলিটি অ্যান্ড ওনার সিকিউরিটি দেখে, প্রথমে আসেন কারেন্ট লায়াবিলিটিস, চলতি দায়। অ্যাকাউন্টস পেয়েবল অঙ্কের মধ্যে আছে, আমরা জানি চলতি দায় যে কোনো খরচের বকেয়া থাকলে সেটা চলতি দায়। অ্যাকাউন্টস পেয়েবল, তারপরে আছে স্যালারিজ পেয়েবল 80 টাকা, ইউটিলিটিস পেয়েবল 150, এগুলো সমন্বয়ে সব বকেয়া আছে লেখা, দেখেন এই যে অ্যাক্রুড স্যালারিজ পেয়েবল 80 টাকা, অ্যাক্রুড ইউটিলিটিস এক্সপেন্স 150 টাকা। ঠিক আছে, এগুলো সবই আমাদের সমন্বয় আছে, সমন্বয়গুলো নিলাম, নিয়ে যোগ করে আসছে 13,530 টাকা টোটাল কারেন্ট লায়াবিলিটিস। এরপর দেখেন টোটালে কটা হয়েছে বলে? ওনার সিকিউরিটি, আমরা একটু আগে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করে আসছি, যার টোটাল ব্যালেন্স ছিল 50,821 টাকা। এই দুটো যোগ করবেন, যোগ করলে মূলত আমাদের সম্পদ যা হবে দায় তাই হবে। আমরা জানি ব্যালেন্স শিটে দুই পক্ষ মিলে গেলে আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এগুলো বাসায় একটু প্র্যাকটিস করেন, যেহেতু করা জিনিস আগে করে আসছেন আপনাদের মনে থাকবে বেশি। নতুন কিন্তু যে কোনো কিছু শিখতে গেলেই কিন্তু হচ্ছে সমস্যা হয়, কিন্তু তো করা জিনিস আগে করে আসছেন, সুতরাং সমস্যা হওয়ার কথা না।